আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ মিস ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট রাখো বাবা। আচ্ছা, আমরা আমাদের সিলেবাস ধরে ধরে কবিতার রিভিশন গুলো করছিলাম। তো সিলেবাস তো আমাদের শেষ, আমাদের রিভিশনও প্রায় শেষ পর্যায়ে। আমরা গত ক্লাসে কোন কবিতাটি আলোচনা করেছি দেখি কে বলতে পারো, কার মনে আছে? কার মনে আছে গত ক্লাসে আমরা তাহারই পরে মনে। হ্যাঁ, তাহারেই পরে মনে, আয়েশা রহমান। ঠিক, তাহারই পরে মনে আমরা আলোচনা করেছি। তো তোমরা সবাই কি জানো যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা আজকে সেই মিস আসসালামু ধারাবাহিকতায় আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরেকটা কবিতা আলোচনা করতে যাচ্ছি, যে কবিতাটি আমরা ক্লাসে আলোচনা করেছি আবারও আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। সেই কবিতাটি হচ্ছে ফেব্রুয়ারি 1969। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিলে কবিতাটি তোমরা আরেকবার আলোচনা শুনতে চাও, তাই আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 1969 শামসুর রাহমানের একটি বিখ্যাত কবিতা। তো আমরা সবাই কবি পরিচিত অংশটা পড়েছি, বারবার পড়বো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা চলে যাব কবিতার আলোচনায়। তো এই কবিতাটি ফেব্রুয়ারি 69, কবিতাটির নাম দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি মিস ঐতিহাসিক আসসালামু কাহিনী আলাইকুম। নির্ভর কবিতা। ওয়ালাইকুম আসসালাম। ফেব্রুয়ারি 1969 কিছু একটা ঘটেছিল, সেই ঘটনাটিকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা হয়েছে। ফেব্রুয়ারি মাস কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বলতো? আমাদের বাঙালিদের ভাষা জীবনে। আন্দোলনের জন্য। হ্যাঁ, ভাষা আন্দোলনের জন্য। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই আমাদের ভাষার আন্দোলনটি সংঘটিত হয়েছিল এবং 21 তারিখে আমাদের ভাষা শহীদেরা তাদের জীবন দুঃখিত তাদের জীবন দান করেছিলেন আমাদের ভাষার অধিকার আদায় করার জন্য। সেই ভাষা শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, এদেরকে আমরা সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করি। এবং তোমরা জানো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি আহ আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। তো আমরা জানি ভাষা আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলনের জন্য স্মরণীয় আমাদের ফেব্রুয়ারি মাস এবং 1952 সাল। কিন্তু কেন এই কবিতাটি ফেব্রুয়ারি 1969, অর্থাৎ 1969 সালে এই সালেরও ফেব্রুয়ারি মাসে কিছু ঘটেছিল, যে ঘটনাটি নিয়েই কবি শামসুর রহমানের এই কবিতা। তো আমরা এই কবিতাটির আগে কবিতাটির একদম চরণ ধরে ধরে ব্যাখ্যা করার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রেক্ষাপটটা একটু দেখব। এই কবিতার যে প্রেক্ষাপট, এই কবিতাটি বুঝতে গেলে আমাদের যে প্রেক্ষাপটটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে হবে। সেটা তোমরা দেখো, তোমরা সবাই এই ইতিহাসটা কম বেশি জানো যে আহ, আমাদের এই দেশ, এখন বাংলাদেশ, আগে ভারতবর্ষ ছিল। তখন বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দাঁড়াও, হ্যাঁ, তো এটা ছিল ভারতবর্ষ। যখন আহ স্বাধীন হয়নি দেশগুলো, তখন ভারতবর্ষ ছিল এবং সেখানে আহ সেখানে ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষকে শাসন করেছিল 200 বছর। তো ব্রিটিশ 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হন, তখন
আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তোমরা সবাই নাটকটা পড়ে ফেলেছো ইতিমধ্যে। সিরাজউদ্দৌলা তোমাদের সহপাঠে আছে। তো সেখান থেকে তোমরা ইতিহাসটা জানো যে 1757 সালে কিভাবে তিনি পরাজিত হন এবং ব্রিটিশরা আমাদের এই অঞ্চলের, এই দেশের শাসন ক্ষমতায় বসে। আচ্ছা, কিভাবে আমরা ব্রিটিশদের অধীনে চলে যাই এবং ব্রিটিশরা 200 বছর যখন আমাদেরকে শাসন করে, তারা শাসনের নামে মূলত আমাদের শোষণ করেছিল। অত্যাচার, অন্যায়, নিপীড়ন এগুলো ঘটেছে এবং সেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই ব্রিটিশদের মানে ব্রিটিশদের অত্যাচার, নিপীড়ন এগুলো থেকে দেশকে স্বাধীন করবার জন্য এই 200 বছর যে শাসনকাল ছিল ব্রিটিশদের, পুরো 200 বছরই বিভিন্ন সংগ্রাম মানে সংঘটিত হয়েছে, বিপ্লব সংঘটিত হয়েছে, কিন্তু অবশেষে কখন এই ভারতবর্ষ স্বাধীন হয়? 1947 সালে। এবং 1947 সালে এই ভারতবর্ষ হয় দুটো দেশ, একটি হয় ভারত আর একটি হয় পাকিস্তান। এবং আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ ছিল পাকিস্তানেরই একটি অংশ। বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান আর আমাদের বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। তো এই ঘটনাটাও আমরা জানি যে 47 সালে আমাদের এই দেশটি ভাগ হয়েছিল, ভাগ হয়ে আমরা পাকিস্তানের অংশ হিসেবে ছিলাম। তখন এরপরে 47-এ এই ঘটনা ঘটলো এবং 48 সাল থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর, অর্থাৎ আমাদের উপর নানান অন্যায় অত্যাচার শুরু করে দিল। প্রথমে আমরা ব্রিটিশদের অন্যায় অত্যাচারে জর্জরিত ছিলাম। তাদের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জনের জন্য প্রচুর জীবন ব্যয় করতে হয়েছে। এক মিনিট। হ্যাঁ, প্রচুর সংগ্রাম হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে, আমাদের বিপ্লবীরা জীবন দিয়েছেন। তো স্বাধীনতা সংগ্রামী যারা, তারা জীবন দিয়েছেন। কত মানুষ মানে নিজের জীবন, নিজের সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র এই স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবনটি ব্যয় করে গেছেন। তো এত কষ্টের পর যে স্বাধীনতা আসলো 47 সালে, ব্রিটিশদের হাত থেকে মুক্ত হলাম, ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে আমরা আবার কার হাতে গিয়ে পড়লাম? পশ্চিম পাকিস্তানিদের হাতে। তো পশ্চিম পাকিস্তানিদের হাতে পড়া মানে হচ্ছে ওরাও আমাদের সাথে একই দেশ যেহেতু ছিল ওই সময় পাকিস্তান, একই দেশ হওয়া সত্ত্বেও ওরা এই পূর্ব পাকিস্তানিদের একটু আলাদা চোখে দেখত। তারা একটু শোষণ বঞ্চনা আমাদের সাথে করে গেছে, অর্থনৈতিক বৈষম্য এগুলো আমাদের সাথে তারা করেছে। তো এই যে স্বাধীন হয়েও আমরা পুরোপুরি একটা সুন্দর জীবন পেলাম না, আমরা আবার বৈষম্যের শিকার হলাম, শোষণের শিকার হলাম। এই কারণে এই পূর্ব পাকিস্তানেও তখন আন্দোলন দানা বাঁধতে শুরু করে। তো তো প্রথম যে ইয়েটা হয় আমাদের সফল আন্দোলনটা, সেটা হচ্ছে 52 সালে। 48 থেকে তো বৈষম্যের সূত্রপাত। 1952 সালে আমরা আমাদের ভাষার অধিকারটা অর্জন করলাম। উর্দু হওয়ার কথা ছিল রাষ্ট্রভাষা। আমরা বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, আমরা এখানে বাংলা ভাষায় কথা বলি। তো আমাদেরকে বাংলা ভাষার বদলে যেহেতু উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল, তাই আমাদের জীবন দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকারটা আদায় করে নিতে হয়েছে। সেটা 1952 সালে। 52 সালের পর আমাদের কিন্তু ধাপে ধাপে সেই 1971 সাল পর্যন্ত নানা অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সাল পর্যন্ত আমরা এসেছি এবং 1971 সালে এসে 9 মাসের একটা দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করেছি এবং আমাদের যে মাতৃভূমি প্রিয় বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পেয়েছি। তো এই যে ইতিহাস 52 থেকে 71, এই কারণে 52 আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ বছর, কারণ সেই বছরই আমরা শিখেছিলাম আমাদের অধিকার অর্জনের প্রথম স্বাদ আমরা পেয়েছিলাম 52 সালে। তো 52 সালের পর যে আমি বললাম ধারাবাহিক কিছু আন্দোলন সংগ্রাম চলে এসেছে 1971 সাল পর্যন্ত। সেই ধারাবাহিকতায় তোমরা জানো যে 1966 সালে 6 দফা আন্দোলন ছিল,
তারপর 1969 সালে হয়েছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে কি? গণজাগরণ। কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো বিশেষ অধিকার আদায়ের কারণে গণমানুষের যে উত্থান, সেটাই হচ্ছে গণ অভ্যুত্থান। তো 1969 যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ঘটনাটা নিয়েই আমাদের এই কবিতা। 1969 সালের ফেব্রুয়ারিতে কি ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে লেখা আমাদের আজকের আলোচ্য কবিতা ফেব্রুয়ারি 1969। এখন তোমরা আমাকে একটু জানাও যে এই যে আমরা ইতিহাসটুকু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম, তোমরা কি এটি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপটটা না বুঝলে কবিতা বোঝা যাবে না। তো 1969 যে গণ অভ্যুত্থান, তখন কি ঘটেছিল আসলে একটু বলি আরেকটু। যে তখন কে যেন আচ্ছা, তখন যেটা ঘটেছিল যে জেনারেল আইয়ুব খান, তখন জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন চলছিল। পাকিস্তানে চলছিল জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন, এবং ওই যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের এক ধারাবাহিকতায় ছাত্ররা ছাত্র আন্দোলন করে যাচ্ছিলেন। তো সেই ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র আন্দোলনকারীরা হরতাল ডেকেছিল। নানান তাদের ইয়ে ছিল আর কি, তাদের নানান ধরনের প্রতিবাদের ধরন ছিল, মিছিল, মিটিং, সভা সমাবেশ, হরতাল, নানান ভাবে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলেন। তো এইরকম আন্দোলন চলছে, এইরকম সময় ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। তো সেই সময় একজন ছাত্র নেতা শহীদ আসাদ, তো যেই আসাদ, শহীদ আসাদের নামে আসাদ গেট আছে ঢাকায়, আসাদ এভিনিউ আছে, তোমরা হয়তো গিয়েছো, সেই আসাদ গেটের ওখান দিয়ে হয়তো গিয়েছো, কিন্তু ইতিহাসটা কজন জানতে। তো সেই আসাদ, তিনি যখন সমস্ত বাধা নিষেধ অমান্য করে তার সাথীদের নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ, ওই পাকিস্তানি পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে, তিনি শহীদ হন। তো এই আসাদের মৃত্যুকে নিয়ে শামসুর রাহমানেরই আরেকটি বিখ্যাত কবিতা আছে। কবিতার নামটা কি কেউ জানো? দেখি কেউ বলতে পারে কিনা। এই আসাদকে নিয়ে আরেকটি কবিতা আছে, খুব বিখ্যাত কবিতা, কেউ কি বলতে পারবে নামটা? আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে আসাদের শার্ট। এখন নিশ্চয়ই অনেকেরই মনে পড়ে গেছে, নিশ্চয়ই শুনেছো তোমরা। তো এই আসাদের শার্ট নিয়ে নামে কবিতা লিখেছিলেন কবিতা লিখেছিলেন শামসুর রহমান। এই ঘটনাটি কবিকে এতটা আন্দোলিত করেছিল যে তিনি আসাদের শার্ট নিয়ে আরেকটি কবিতাই লিখেছেন। তো এই যে আসাদ যখন শহীদ হন, তারপর আন্দোলন বেগবান হয়, এবং একটু আগে যেটা বললাম যে নানান আন্দোলনের পথ পরিক্রমায় আমরা 1971 পৌঁছাই, এবং তারপর আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে 9 মাসের একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। তো এই হচ্ছে আমাদের খুব সংক্ষিপ্ত ইতিহাস। তো তো এই ইতিহাসে আচ্ছা, এই ইতিহাসের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে। এখন আমরা দেখি, এখন আমরা খুব সহজে কবিতাটি বুঝতে পারবো। ফেব্রুয়ারি 1969, শামসুর রাহমান। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। কখনো বা মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে কবি বলছেন যে এই যে কৃষ্ণচূড়া ফুটেছে শহরের পথে পথে, নিবিড় হয়ে ফুটেছে, অনেক ঘন হয়ে ফুটেছে, থোকায় থোকায় ফুটেছে। তো কবি যখন মিছিলে যাচ্ছেন বা কখনো একা হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন কবির মনে হচ্ছে সেই কৃষ্ণচূড়ার গুলোর দিকে তাকিয়ে যে এগুলো যেন ফুল নয়, এরা শহীদের রক্তের বুদবুদ। কৃষ্ণচূড়া ফুলের রং কি? লাল। তো শহীদের যে ঝলকিত রক্ত, শহীদ যখন একজন শহীদ হন, তখন তার যে আহ ঝরে পড়া রক্ত, সেই রক্তের বুদবুদ যেন এই কৃষ্ণচূড়া ফুলগুলো, এবং এই কৃষ্ণচূড়া ফুল যেন সেই শহীদের স্মৃতির গন্ধে ভরপুর হয়ে আছে।
কবি বলছেন যে কৃষ্ণচূড়া, 21শে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, আমাদের সেই যে আন্দোলন, সেই যে নিজের অধিকার আদায়ের যে চেতনা, সেই চেতনার রং যেন এই কৃষ্ণচূড়া। এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। দেখো এখানে কি বলছেন কবি, যে এই যে কৃষ্ণচূড়ার চেতনার রং, মানে কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের মনের যে চেতনা, সেই চেতনার রং, কিন্তু এই চেতনার বিপরীতে আছে অন্য রং। মানে এই যে আমাদের মনে যে শুভ বোধ, সেই বোধের বিপরীতে আছে অন্য বোধ, যে বোধটি কি করে, সন্ত্রাস আনে, মানুষকে শোষণ করে, নির্যাতন করে, অত্যাচার করে। মানুষের ভালো বোধ, শুভ বোধ যেমন থাকে, তেমনি অশুভ বোধও থাকে, যার কারণেই কিন্তু অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন এই জিনিসগুলো ঘটে থাকে। তো ওই রং, ওই এই যে আমাদের কৃষ্ণচূড়ার বিপরীত যে রং, অর্থাৎ যে অশুভ চেতনা, সেই চেতনা কবির চোখে ভালো লাগে না। এই চেতনা কি আনে, এই রং সন্ত্রাস আনে আমাদের প্রাত্যহিকতায়, আমাদের সারা জীবন, আমাদের দৈনন্দিন জীবনকে ভীত সন্ত্রস্ত করে তোলে সকাল সন্ধ্যায়, কারণ সেটি সন্ত্রাস বয়ে আনে। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসের রং, সেই রঙে পথঘাট ছেয়ে গেছে, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। সারাটা দেশ যেন এই সন্ত্রাসের কবলে পড়েছে, পুরো দেশটাই ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে। এখানে দিন রাত প্রতি মুহূর্তে কেউ না কেউ নির্যাতিত হচ্ছে। তো ঘাতকের অশুভ আস্তানা যেমন হয়, সেরকম পুরো দেশটাই যেন একটা ঘাতকের কবলে পড়ে গেছে, তাদের একটা অশুভ আস্তানায় পরিণত হয়েছে আমাদের সারা দেশ। আমি আর আমার মতোই বহু লোক, রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কবি বলছেন যে আমি এবং আমার মতো যারা আছেন এই দেশে, আরো লোক, আরো অনেক লোক, তারা রাত্রি দিন ভুলুণ্ঠিত এই ঘাতকের আস্তানায়। ঘাতকের আস্তানাটা হচ্ছে এই সারা দেশ, এই সারা দেশে যত মানুষ আছে, কবি এবং কবির মতো যে আরো সাধারণ মানুষ রয়েছে, শান্তি প্রিয় নির্বিরোধী জনসাধারণ রয়েছে, তারা দিন রাত এই ঘাতকের আস্তানায়, এই দেশে, এই শাসন শোষণের দেশে তারা তাদের অধিকার, তাদের মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে। কেউ মরা, আধ মরা, কেউ। এই যে ঘাতকের আস্তানায় যেহেতু এই আমাদের বসবাস, তাদের মধ্যে কেউ মরা, মানে তারা একদম বেঁচে থেকেও মৃত, যেন জীবন মৃত, আবার কেউ যেন আধমরা হয়ে বেঁচে রয়েছে। কিন্তু কেউ কেউ আবার কি খুব জেদি, ভীষণ জেদি, তাদের মনে জেদ, যে এইরকম অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন আমরা মেনে নেব না, আমরা প্রতিবাদ করব। দারুণ বিপ্লবে ফেটে পড়া, তারা দারুণ বিপ্লবে, আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যারা ভীষণ জেদি তারা। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান বলতে এখানে কবি বুঝিয়েছেন যে মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে তিনি মানবিক বাগান হিসেবে কল্পনা করছেন। কমল বন, কমল বন কি, কেউ কি বলতে পারো এই শব্দটার অর্থ কি? আচ্ছা, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, তো কমল বন মানে কি, পদ্ম ফুলের বাগান। তো এই যে কমল বন, কমল বন ওই মানবিক যে শুভ চেতনা, সেই চেতনারই একটি প্রতীক। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এই যে ঘাতকের আস্তানায় পরিণত হয়েছে পুরো দেশ, এবং এখানে রয়েছে আমাদের 21শে চেতনার বিপরীত চেতনা, 21শে রঙের বিপরীত রং, যেই রং চোখে ভালো লাগে না কবির, যে রং সন্ত্রাস আনে আমাদের প্রাত্যহিক জীবনে। সেই কারণে এই যে আমাদের 21শে চেতনার বিপরীত চেতনা যেটি, সেই অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতনের কারণে আমাদের চারদিকে, আমরা যেদিকে তাকাই, চারদিকে যেদিকেই তাকাই দেখি যে আমাদের মানবিক বাগান, কমল বন হয়ে যাচ্ছে তছনছ। আমাদের মানবিক আমাদের যে আমাদের জীবনের যে অধিকার,
যে ন্যূনতম অধিকার, যে উম, আমাদের মানবিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের যাবতীয় শুভ চেতনা সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। আমার শেয়ারটা কি চলে গেছে? আচ্ছা, বলছিলাম যে আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়। আচ্ছা, এই অংশটুকু আমরা দেখি। তাই বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। এই যে সালাম, এখানে কার কথা বলা হচ্ছে? সালাম এবং বরকত আমাদের ভাষা শহীদদের কথা বলা হয়েছে। এই যে ভাষা শহীদ, তারা তো শহীদ হয়েছেন 1952 সালে। তাদের চেতনা বুকে ধারণ করে যেন আবার যারা নেমে এসেছে, তাদেরকে কবির কাছে মনে হচ্ছে এক একজন সালাম, এক একজন বরকত। সেই 21-এর যে চেতনা, সেই চেতনায় উজ্জীবিত যে আন্দোলনকারীরা, তারা যখন রাস্তায় নেমে আসে 1969 সালে, তখন তাদের দেখে কবির মনে পড়ে যায় যে সালাম বরকত এভাবেই নেমে এসেছিলেন রাস্তায়, তাদের জীবন দিয়েছিলেন। এবং আহ তাদের দেখে কবি কল্পনা করছেন যে এরাই যেন সালাম, এরাই যেন বরকত। তিনি বলছেন, আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। আন্দোলনকারীরা রাজপথে নেমে আসে, শূন্যে ফ্ল্যাগ তোলে এবং বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ঘাতক যখন সেই পাকিস্তানি শাসকরা আমাদের আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর গুলি চালিয়েছে, তাদের সামনে আমাদের যে আন্দোলনকারীরা ছিলেন, তারা কিন্তু তাদের দেখে পালিয়ে যায়নি। তারা তাদের বুক পেতে দিয়েছেন ঘাতকের থাবার সম্মুখে। তারা এগিয়ে গেছেন নিঃশঙ্ক চিত্তে, তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। সেটাই বোঝানো হয়েছে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ অর্থাৎ এই যে আন্দোলনকারীদের মুখ, মুখ সেটা দেখে কবির মনে হচ্ছে যে এই মুখটি যেন আমাদের ঢাকা, এই মুখটি যেন আমাদের শ্যামল পূর্ব বাংলা। তখন তো আহ পূর্ব পাকিস্তান ছিল, কবি বলছেন পূর্ব বাংলা। তো এই এক একজনের মুখের মধ্যে যে অভিব্যক্তি, তা দেখে কবির মনে হচ্ছে এটাই যেন আমাদের ঢাকা, এটাই যেন আমাদের পূর্ব বাংলা, আমাদের দেশ, আমাদের দেশের প্রতিচ্ছবি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়। তো যখন আহ সালাম তারা যখন আন্দোলন করছিলেন এবং তাদের হাতে কি ছিল, প্ল্যাকার্ড ছিল, ফ্ল্যাগ ছিল, তো যখন তাদের গুলি করা হয়, তারা যখন মিউট মিউট করতে হবে বাবা। আচ্ছা, তো তখন কি হয়েছিল যে কোথায় ছিলাম, দাঁড়া বাবা, কে যেন অ্যাডমিট হতে চাচ্ছে। আচ্ছা, তো এই যে আন্দোলন যখন হচ্ছিল, তখন এই যে হঠাৎ করে কথা বলে কথা হারিয়ে যায় যে কোথায় ছিলাম। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। এই যে বাংলার এই দুঃখিনী বাংলা, এই বাংলাকে শোষণ মুক্ত করার জন্য এই যে বীর, আমাদের দেশের বীর মানুষেরা
বীরেরা যারা তাদের জীবন দিয়েছেন, তাদের রক্ত ঝরিয়েছেন, তারা তাদের রক্তে আমাদের দেশ রঞ্জিত হয়েছে। এবং দুঃখিনী মাতার অশ্রু জলে এই যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, আন্দোলনকারী যারা ছিলেন, তাদের আচ্ছা, এই অশ্রু জলে তাদের যে বেদনা, তাদের যে মর্ম ব্যথা, সেটাই হচ্ছে দুঃখিনী মাতার অশ্রু জল। আমাদের দেশের, আমি সবাইকে বলেছি মিউট করতে। আচ্ছা, সেই সেই অশ্রু জলে, সেই বেদনায়, বেদনার যে অশ্রু, বেদনাকে আমরা কবি এখানে তুলনা করেছেন অশ্রু জলের সাথে। সেই যে বেদনা, সেই বেদনায় আমাদের হৃদয়ের হরিত উপত্যকায় ফোটে ফুল, আমাদের চেতনার ফুল ফোটে। এটা একটা উপমা, যে এই যে বীরের রক্ত, দুঃখিনী মাতার অশ্রুজল, এই অশ্রুজলে সিক্ত হয়ে আমাদের হৃদয়ের হরিত উপত্যকায় কি করে, ফুল ফোটে। এই ফুল হচ্ছে আমাদের চেতনা, আমাদের যে একুশের চেতনা, আমাদের যে অধিকার আদায়ের চেতনা, এই চেতনাটাই। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এই চেতনা যে, এই চেতনাকে যে ফুলের সাথে তুলনা করা হয়েছে, সেই ফুলটা আমাদের প্রাণের মতো। প্রাণ ছাড়া যেমন আমরা মৃত, সেমনি তেমনি এই চেতনাটি ছাড়াও আমরা যেন মৃত। তো এই ফুলকে কবি তুলনা করেছেন আমাদের প্রাণের সাথে। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা। এখানে দেখো শব্দার্থ টিকা দেয়া রয়েছে। এই শব্দার্থ টিকাগুলো তোমরা অবশ্যই পড়বে। এই টিকাগুলো তোমাদের কবিতাটি বুঝতে অনেকটা সাহায্য করবে। এই যে দেখো, শব্দার্থের মধ্যে দেয়া আছে কমল বন। আমি প্রশ্ন করলাম, তোমরা কেউ উত্তর দিতে পারলে না। অর্থাৎ বইয়ের সাথে সম্পর্ক খুবই কম, যেটা খুব দুঃখজনক। তোমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আছো, হাতে বেশি সময় নেই। এখনো যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা না করো, তাহলে কি ঘটতে পারে সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারো। তো তোমরা কবি পরিচিতি পড়বে, এখান থেকে আবারও বলে দিচ্ছি, কবি পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, শব্দার্থ টিকা পড়বে, এবং কবিতার আলোচনা তো তোমাদের পড়তেই হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের আলোচনা যেহেতু শেষ, আমরা, হ্যাঁ, 45 জন আছি ক্লাসে এখন। তো আমরা এখন অ্যাটেন্ডেন্সটা দিব। প্রথমে আসবে হিউম্যানিটিজ, অন্য কেউ দিবে না। প্রথমে হিউম্যানিটিজ আসো। হিউম্যানিটিজ এর কেউ কি নেই? কাউকে দেখছি না এখানে। ম্যাম 124। চ্যাটিং এ লিখতে বলেছি, চ্যাটিং এ লিখে ফেলো। হিউম্যানিটিজ শেষ সবার? কেউ কি বাকি আছো? আচ্ছা, কেউ বাকি নেই। এবারে বিজনেস স্টাডিজ এসো। চ্যাটিং এ লিখে ফেলো নিজের নাম, রোল এবং সেকশন।
আচ্ছা, বিজনেস সবাই শেষ? এবারে সায়েন্স এসো। পুরো নাম লিখতে হবে, শুধু ডাক নাম লিখে দিলে হবে না। আমি 2 জনকে পেলাম ডাক নাম লিখেছি শুধু। ম্যাম একজন ওয়েট করতেছে হিউম্যানিটিজ। কে সে? আমি ওয়েটিং রুমটা দেখছি, কেউ থাকলে আমি নিয়ে রোল নিব। 156। 156 নেই। ওকে আবার একটু চেষ্টা করতে বলো, আমার এখানে ওয়েটিং রুমে কেউ নেই। আচ্ছা ম্যাম। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে সব গ্রুপের? আচ্ছা, কেউ বাকি থাকলে বলো। আচ্ছা, সবাই সে দেওয়া শেষ করেছো, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। ম্যাম হ্যাঁ বলো, বলো। আচ্ছা, তোমার সম্ভবত নেটওয়ার্কটা দুর্বল। আচ্ছা, তো আমাদের আজকের যে কবিতার আলোচনা, সেটা থেকে তোমরা কি কবিতাটি বুঝতে পেরেছো? আমাকে জানাও একটু, সবাই বুঝেছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। সবাই বুঝেছি? জি মিস। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের রিভিশন তো করেছি। আমরা এখন একটু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সামনের দিকে। তো তোমরা সকলেই বাসায় যখন পড়বে তখন সৃজনশীল প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে মানে অনুশীলন করবে। আবার লাল সালে একটু রিভিশন করাই দিলে ভালো হতো। হ্যাঁ, সেটা ইনশাল্লাহ করাবো। ভালো বলেছো। তো যেটা বলছিলাম যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন দুটোই তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে অনুশীলন করবে। আর যখন যে কবিতা পড়াবো সেই কবিতার আলোচনাটা দেখবে, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেটা দেখবে। আমিও চেষ্টা করব সামনে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যাতে তোমাদের বলে দেওয়া যায়, তোমাদের উপকার হবে, পড়তে সুবিধা হবে, সেগুলো চেষ্টা করব। আর পড়বে রেগুলার। এই যে তোমরা আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি না করো, এই যে একটা বইয়ে শব্দার্থ দেয়া আছে অথচ বলতে পারোনি, আমার খারাপ লাগলো খুব। তো পড়তে হবে বাবা, না পড়লে হবে না। পড়তে হবে এবং নিয়মিত প্রশ্নগুলো এখন অনুশীলন করতে থাকো। বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটো অংশই সমান গুরুত্ব দিয়ে পড়তে থাকো, অনুশীলন করতে থাকো। আমরাও ক্লাসে ইনশাআল্লাহ অনুশীলন করব। তোমরা যেহেতু বলছো আলোচনা করলে তোমাদের জন্য ভালো হয়, তাই আমি আলোচনাই করছি। আলোচনা শেষ হলে আমরা ক্লাসেও অনুশীলনটা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার আসসালামু প্রেজেন্ট আলাইকুম দেওয়া মিস। হয়নি? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আতিকা আশফিয়া 19136। ওটা তো আসছে, ওটা আসছে তো ম্যাম। তোমারটা লিখে নিচ্ছি, বলো। মিস হ্যাঁ হ্যাঁ বলো। নিশাত 19,328 প্রেজেন্ট দেওয়া হয় নাই। 19,328। আরেকজনকে আতিকা বলো। 19136। আজকেরটা সবার লাস্টে আসছে। 19,136। ঠিক আছে, আসলে আমি দেখবো, লিখে নিলাম। ঠিক আছে, ওকে ম্যাম। আমাদের ক্লাস আজকে শেষ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।